আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা আসলেই একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমাদের স্টুডিওতে নতুন একটি গেস্ট এসেছে। গেস্টের গল্পটি আপনাদের মাঝে প্রকাশ করবে। তিনি তার নিজের মুখেই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরবে। গল্পটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, একটি কথাই বলবো, যদি মেয়েটির কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে গল্পটি সবার মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। গল্পটি আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমি মিথিলা। আপনাদের মাঝে সরাসরি হাজির হয়ে গেলাম আমার একটি ঘটনা তুলে ধরার জন্য। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন সর্বপ্রথম বাড়িতে গেলাম, আমার কখনো গ্রামে অতটা যাওয়া হয়নি। আমার বয়স যখন 16 থেকে 18। আমি টাউন অঞ্চলে বড় হয়েছি, তাই গ্রামের সম্পর্কে আমার কিছু ধারণা নেই। আমার চাচাতো ও মামাতো বোন, আসলে আমার নানা বাড়ি ও দাদা বাড়ি একই সাথে, তাই কোথাও যেতে হয়নি। আমার চাচাতো বোন ও মামাতো বোনকে নিয়ে, আমার চাচা ও মামাকে নিয়ে বাজারে গিয়েছিলাম। যাওয়ার পর ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আপনাদের মাঝে তো বলাই হয়নি যে আমার দাদার বাড়ি ছিল একটু জঙ্গলের টাইপের মধ্যে। আসলে দেশগ্রাম কিরকম আপনারা তো জানেনই, চারিপাশে গাছপালা আর আড়া জঙ্গল। আড়া জঙ্গল বোঝাতে আমরা বলি গাছতলা। তো আমি যখন বাজার থেকে আসার টাইমে আমার খালাতো বোন ও মামাতো বোন বলেছিল যে চুলটা বেঁধে নে। আসলে আমরা বাজারে গিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে যেয়ে আমরা অনেক ধরনের ভাজা জিনিস এনেছি, অমন খেয়ে এসেছি। আমার মামাতো বোন ও খালাতো বোন বলতেছিল, মিথিলা চুলটা বেঁধে নে, কারণ আমাদের এলাকায় রাস্তাঘাট এতটা ভালো না। আমি ওদের কথা পাত্তাই নিইনি, কারণ আমি মনে করেছি ওরা আমার চুল দেখে হিংসা করে। আসলে আমার চুলগুলো অনেক লম্বা ছিল আর কুকড়া ছিল। আমি ওদের কথা পাত্তা না দিয়ে হাসি ঠাট্টায় মেতে গেলাম। এরকম করতে করতে হঠাৎ একটি ঠান্ডা হাওয়া আমার গায়ের সাথে বাজায়। কিছুটা অদ্ভুত মনে হলেও আমি পাত্তা দিইনি, কারণ আমি একজন টাউন অঞ্চলের মেয়ে। ভূত সম্পর্কে আমার অতটা বিশ্বাস নেই। যেহেতু আমি বিশ্বাস করি না, তাই যেহেতু আমি ওইসব বিশ্বাস করি না বিদায় সব কিছুকে তাচ্ছিল্য করে আমরা হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার নানি ও মামামিরা যেগুলা রান্না করেছিল আমরা সবাই একসাথে বসে মজা করে খেয়েছিলাম। অতঃপর আমরা যখন শুতে গেলাম তখন মানুষ বেশি হওয়া বিদায় আর কিছুটা গরম পড়েছিল, তার জন্যে আমি, আমার মামাতো বোন, মামাতো ভাইয়েরা ও তার ছোট্ট ছেলেপেলেরা আমরা সবাই মাটিতে শুয়েছিলাম। আমি ছিলাম দরজার পাশে। যেহেতু আমি দরজার পাশে ছিলাম, তাই দরজার কাছে থাকাতে আমার মামাতো বোন বলল, বোন দরজাটা লাগিয়ে দে। অতঃপর আমি যখন দরজাটা লাগিয়ে শুতে গেলাম তখন হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল। কিছু বুঝতে না পারায় আবার গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। লাগানোর পর শুতে গেলাম, আবারও সেম ঘটনা। অতঃপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, ছোট বাচ্চারাও নেই। যদি দরজাটা খুলতেও যায় 2 থেকে 3 সেকেন্ড লাগবে। আমি তো দরজার কাছেই আছি, তবে কেন একলা একলা দরজাটা খুলে যাচ্ছে তার কিছু আন্দাজ করতে পারছি না। কেন এরকম হচ্ছে? আমি তো ওসব বিশ্বাসও করি না, তবে মনের মধ্যে
কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কাউকে কিছু বলিনি। আমি আবারও দরজাটা লাগিয়ে দিলাম। আর কিছু হলো না। তারপর মাঝরাতে হঠাৎ নিজেকে উপস্থিত করতে পারলাম ঠান্ডা কিছুতে আছি। হয়তো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম না কার হাত ছিল সেটা, তবে অতিরিক্ত ঠান্ডা ছিল। দরজা পাশে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা, ফুটফুটে অন্ধকার, আর কেমন ধরনের এক ধরনের গন্ধ, যা বিশ্রী স্মেল আসতেছে। বুঝতে পারলাম না এটা কিসের স্মেল, তবে একটু ভয় মনের ভিতরে কাজ করতে লাগলো। কি হতে লাগলো আমার সাথে, কেন এটা হতে লাগলো, আমি কিছুই বুঝলাম না। আচ্ছা যাই হোক, কাউকে কিছু না বলে রাতটা কাটিয়ে দিলাম। কাটানোর পরে হঠাৎ নানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নানি, তোমাদের এখানে জায়গাটা কিরকম গো? তো নানি বলল, ওই যে বাঁশঝাড় আছে না, ওদিক দিয়ে একটু সাবধানে চলাফেরা করবি, কারণ ওই জায়গাটা আসলে অনেকটা খারাপ। শুনেছি তুই নাকি কালকে চুল ছেড়ে এসেছিস, দেখিস, তোর যদি কোনো ধরনের অনুভূতি হয় আমাদেরকে বলবি। আমি নানিকে কিছু বলি নাই, কারণ আমি ওসব বিশ্বাস করি না। পরের দিন সেম ঘটনা। আমি আবারও দরজার পাশে শুয়েছিলাম। আমি দরজাটা লাগা মাত্র দরজাটা খুলে যাচ্ছিল। বুঝতে পারি না এটা কেন। তবে রাত যখন ঠিক রাত 1টা, হয়তো তেমনও টাইম হবে, আবারও সেম ঘটনা। আমার মাথার উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, ঠান্ডা হাওয়া ও বিশ্রী গন্ধ। এবার আর চুপ থাকতে পারলাম না। কে কে বলে চিৎকার করে ওকে জিজ্ঞেস করলাম। ও আমার মুখটা চেপে আমার দিকে তাকিয়েছিল। ওকে দেখতে পাইনি, কিন্তু ওর দুটি চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর সেই চোখগুলো দেখে আমার গায়ে অতিরিক্ত ঘাম দিল, মনে অতিরিক্ত ভয়। বুঝতে পারছি না কিভাবে চিৎকার দিব, কারণ ও আমার মুখ চেপে ধরে রেখেছে। কেন আমার সাথে এমনটা হচ্ছে আমি বুঝতে পারলাম না। তবে কি ওদের কথা শোনাটা আমার উচিত ছিল? এসব কথা ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম তা কল্পনার বাহিরে। সকাল যখন 8টা বাজলো, আমার নানা ও নানি ডাকতে ডাকতে আমার মুখে পানি ছিটালো। উঠে আমি তো নানিকে ভয়েতে ধরে চিৎকার করে কান্না করতে লাগলাম ও বলতে লাগলাম, নানি তোমার কথা ঠিক, কালকে রাত্রে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছে। বিশ্বাস করো নানি, আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমি চিৎকার করতে পারি নাই। নানি বলল, তোকে বলেছিলাম তুই এরকম করে চলাফেরা করিস না, এই জায়গাটা ভালো না, তুই আমার কথা কেন শুনলি না? চল তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। অতঃপর কবিরাজের কাছে যখন গেলাম, কবিরাজ বলল আমাকে নাকি ওর পছন্দ হয়েছে, তাই আমাকে কিছুই করবে না, কিন্তু হ্যাঁ, যদি আমাকে ছাড়াতে হয় তাহলে আমার চুল কাটতে হবে। এটা শুনে আমি অনেক অবাক হয়ে গেছি। আমার চুলের সাথে ওর কিসের ফাংশন? অতঃপর বলল যে ওর চুল ও অনেক পছন্দ করেছে, চুল পছন্দ করাতে ও আমার সাথে এসেছে। তারপর কবিরাজ একজনের উপর হাজির করালো। হাজির করায় ওকে জিজ্ঞেস করলো, তুই কেন এসেছিস? বলল, আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করেছি, মেয়েটার সাথে আমি সংসার করতে চাই। কবিরাজ বলল, জিন ও মানুষ কখনো সংসার বা ভালোবাসা হয় না, তুই ওকে কিভাবে ছাড়বি? জিন বলল যে না, আমি ওকে ছাড়তে পারবো না, আমার ওকে অনেক ভালো লেগেছে, আমি ওকে অনেক ভালোবাসি। যদি আমি খারাপই হতাম তাহলে ওকে তো ওখানেই মেরে ফেলতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওর চুল আমাকে অনেক আকৃষ্ট করেছে। অতঃপর কবিরাজ তাকে বলল, তুই যদি না যাস তাহলে তোকে বোতলবন্দি করব। ছেলে বলল যে না, আমি ওকে ছাড়তে পারবো না, আপনি যদি আমাকে মেরে ফেলেন তো মেরে ফেলেন, কারণ আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব না।
অতঃপর জিনের সাথে অনেক কিছু করলো। করার পর যখন হলো না, তখন আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি চাও? আমি বললাম, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আপনার সাথে আমার যায় না। আপনি জিন, আমি মানুষ। আপনি যদি চান তাহলে আপনি চলে যান, আমার ভালো ছেলে। অতঃপর আমার কথা শোনার পর বুঝতে পারলাম না কি হলো। বুঝতে না পারাতে জিজ্ঞেস করলাম, এই লোকটির কি হলো? ও আর কথা বলতেছে না কেন? তখন কবিরাজ বলল, ও চলে গেছে, তোমার জীবনে আর নাও আসতে পারে। আর যদি আসেও, তুমি তাকে ভয় করিও না, কারণ ও তোমাকে কোনো ক্ষতি করবে না। ভালো যেহেতু বেসেছে, তোমাকে হয়তো দেখতে আসবে। আসলে এ কথাটা সত্যি। আমার যখন মন খারাপ থাকে, ও আমার কাছে আসে। বিশ্বাস করবেন না, ওর আসল চেহারাটা এত সুন্দর, যা মানুষ কুলে আছে কিনা আমি জানি না। হঠাৎ হঠাৎ যখন দেখতে পাই, তখন কিছুই করে না, খালি বসে থাকে আমার পাশে। আমার যখন অতিরিক্ত মন খারাপ থাকে, তখনই আমি তাকে দেখতে পাই, তাছাড়া আসে না। ওকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম, তুমি কেন আসো? ও কিছু বলতো না, শুধু চুপ করে থাকতো আর আমাকে দেখতো। আপনাদের মাঝে আমার এই সত্য ঘটনা তুলে ধরলাম, জানি না কেমন লাগবে আপনাদের। আমি এই প্রথম আপনাদের মাঝে আসলাম। আমার কথায় যদি কোনো ভুল থাকে, আপনারা মাফ করে দিবেন। আসলে আমি কখনো বানাত কথা বলি নাই এখানে। আমার একটা জীবনের গল্প বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে, গল্পটা সবার মাঝে শেয়ার করবেন। ও আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যাই হোক, মিথিলার গল্পটি আমার তো অসম্ভব ভালো লেগেছে। একটি মেয়ের মুখে এত সুন্দর কথা আর এত সুন্দরভাবে সবার মাঝে প্রকাশ করেছে, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। মেয়েটি মনে অনেক দুঃখ ছিল। মেয়েটি হয়তোবা তার মন খারাপ হলে জিনটিকে অনেকটাই মিস করত, তার কারণে হয়তোবা জিনটি তার কাছে এসে উপস্থিত হতো। যাই হোক, গল্পটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে যেয়ে থাকে, তাহলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আর যদি আপনি স্টুডিওতে এসে ঘটনাটি প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। আমি আপনাকে আমার স্টুডিওতে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।